নমস্কার, আমি সৌমেন। আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে শুনেছেন বা দেখেছেন প্রাক্তন বিচারপতি এবং অধুনা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি একটি প্রস্তাব রেখেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন করে যে প্রস্তাবটি রেখেছেন সেটি হলো শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান করে একটি সর্বদলীয় কমিটি করা হোক, যারা যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদনের কথা বলবেন। এই কমিটিতে কারা থাকবেন তার নামও তিনি প্রস্তাব করেছেন। তিনি চেয়ারম্যান হিসাবে শিক্ষামন্ত্রী এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে থাকার প্রস্তাব দিয়েছেন। তিনি নিজের নাম বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিক্রম ব্যানার্জি, সুদীপ দাশগুপ্ত, এসএসসি চেয়ারম্যান ও এসএসসির আইনজীবী, এছাড়াও অন্য কাউকেও রাখতে পারে রাজ্য সরকার, এরকম তার প্রস্তাব ছিল। তিনি একসময় বিচারপতি ছিলেন, সুতরাং আইনের জ্ঞান তার যথেষ্ট, তাই ধৃষ্টতা মাফ করবেন। তার এই প্রস্তাবের বিষয়ে আমার কয়েকটি কথা। যোগ্য ও অযোগ্যদের বাছাই করার কথা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার বলা সত্ত্বেও এসএসসি তা জমা করেনি। শুধু জমা করেনি তাই নয়, তারা সুপ্রিম কোর্টের কাছে বলেছেন যে তাদের কাছে কোনো নথি নাই, যে নথির সাহায্যে তারা যোগ্য এবং অযোগ্য বাছাই করতে পারেন। তাহলে এসএসসির কাছে যদি নথি না থাকে, তাহলে সে নথি কি করে এই কমিটির কাছে দেবে? এসএসসি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে কেন নথি দেয়? এটা হতে পারে যে সত্যি সত্যিই এসএসসি তাদের নথি ডিস্ট্রয় করে দিয়েছে, এসএসসি তাদের কাছে কোনো স্ক্যান কপি রাখেনি, অথবা এটা হতে পারে যে এসএসসি কে সরকার মানা করে দিয়েছে, তারা অনুমতি দেয়নি যে এই ধরনের কোনো নথি দেওয়া। তাহলে প্রশ্ন, সরকার কেন এটা চায়নি যে নথি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে তালিকা দেয়া হোক? কারণ সরকারি দলের মন্ত্রী, নেতা, কর্মী সকলেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত। যদি তারা যোগ্যদের তালিকা দিয়ে দিত, তাহলে যে অযোগ্যদের কাছে তৃণমূলের মন্ত্রী, নেতা, কর্মীরা অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, তারা মন্ত্রী নেতাদের জিনা হারাম করে দিত। এই কারণেই সরকার চায়নি। তাহলে অভিজিৎ বাবু কিভাবে ভাবছেন কমিটি তৈরি করা হলে এসএসসি আপনাদেরকে সব নথি দিয়ে দেবেন? আইনের ধারাগুলিতে আমি যাচ্ছি না, ওটা আপনি আমার থেকে বেশি বোঝেন। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা 2016 সালের ঘটনা। আপনি বর্তমানে যে দলটিতে আছেন সেই দলের যিনি আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের মন্ত্রী। আবার ওনার জেলা থেকেই সব থেকে বেশি শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বাজারে শোনা যাচ্ছে উনি নাকি ওনার ভাইকে সামনে রেখে, তিনিও সেই সময় তৃণমূলের এমপি ছিলেন, চাকরি বিক্রি করেছেন। আবার আপনার দলের যিনি সভাপতি তিনি সেই সময় তৃণমূলের শিক্ষা সেলের কর্মকর্তা ছিলেন। তাহলে আপনি যে দলটিতে বিরাজমান সেই দলটির কি কোনো বিশ্বাসযোগ্যতা আছে? সিবিআই এর চার্জশিটে যেমন তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিদের নাম আছে, সেরকম বিজেপির এমএলএ, এমপিদেরও নাম আছে। এটা ভুলে গেলে চলবে না। আপনার এই প্রস্তাব অবান্তর এবং বিভ্রান্তিকর। তৃণমূলের এই চর্যবৃত্তির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হচ্ছে, যা আগামী দিনে একটি আন্দোলনের পটভূমি হিসাবে কাজ করবে, সেই জনরোষকে স্তীমিত করার জন্য আপনি নিজের জানতে বা অজান্তে বা বিজেপির ইশারায় তৃণমূল ও বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন। এক সময় আপনি বাংলার হিরো ছিলেন, যদিও আপনার মুখোশ খুলে গেছে সেই দিনটাতে যেদিন টিভির পর্দায় আপনার নাথুরাম গডসে আর মহাত্মা গান্ধীর মধ্যে একজনকে বাছার কথা ছিল, আপনি বেঁচে উঠতে পারেননি। যাই হোক, আপনার অতীতের কথা স্মরণ করে মানুষ এখনো সামান্য হলেও আপনার প্রতি শ্রদ্ধাশীল। সেটাকে নষ্ট না করে বিজেপির হাতের পুতুলে পরিণত না হয়ে পূর্বের অবস্থানে ফিরে আসুন। তাতে আপনার ব্যক্তিগত এবং সামাজিক প্রতিষ্ঠা বাড়বে, বই কমবে না। নমস্কার।